আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাধার মুখে এনসিপির গাড়ি বহর, পতিত স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে বিএনপি, অভিযোগ নেতাদের। খালেদা জিয়ার গাড়ি জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে প্রতারণা করেছে সরকার, মন্তব্য জামায়াত আমিরের। প্রতিটি সেক্টরে দলীয়করণের অভিযোগ। বিদেশিদের জন্য দ্রুতই খুলছে মালয়েশিয়া শ্রমবাজার, ঘোষণা ছাড়াই আরব আমিরাতের ভিসা বাতিলের ঘটনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। চত্বর হত্যাকাণ্ড মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী, খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, জানালেন আইনমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গঞ্জের পর এবার সিলেটেও এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। গোলাপগঞ্জে এক মতবিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইট, পাটকেল ও বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়ি বহর বাধা দেওয়া হয়। এই ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। অন্যদিকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে ইটপাটকেল ও বোতল ছোড়া হয়। এ সময় সার্জিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর উপজেলার 5 মাইল এলাকায় আবারও বাধার সম্মুখীন হন এনসিপির নেতাকর্মীরা। পরে কানাইঘাট না গিয়ে সিলেট সার্কিট হাউসে যান সার্জিস সহ দলটির নেতাকর্মীরা। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানে ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক যে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্জিস আলমের গাড়ি বহরে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা, দোষারোপ করেন সরকারকে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখি। এই ঘটনার পর বিকেলে পদযাত্রার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা দেয়া হলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামাতের মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যার পরিপ্রেক্ষিতে 17 তারিখ এ সময় জুলাই পরবর্তী সময়ে নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আমার কিছু দরকার নাই, আর যেন কোনো মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলা হয় জুলাই আবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ অভ্যুত্থান করলেও দেশ আবারও বৈষম্যের অন্ধকার গলিতে প্রবেশ করছে। আজকে সবই রয়ে গেল, সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের 20 জেলা পরিষদের প্রশাসক। দেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে শ্রমবাজার খুলতে সম্মত হয়েছে কুয়ালালামপুর। আগস্টের শেষ সপ্তাহে শ্রমিক পাঠানোর লক্ষ্য বাংলাদেশ সরকারের। এসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে, তার অন্যতম মালয়েশিয়া। অথচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য বন্ধ সম্ভাবনাময় এই শ্রমবাজার অবশেষে আসার কথা শোনালো সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে শ্রমবাজার ইস্যুতে দুদিন বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনে তারা করেন সংবাদ সম্মেলন, জানান দ্রুততম সময়ে শ্রমবাজার খুলতে রাজি হয়েছে কুয়ালালামপুর। আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree open this শ্রমবাজার ইমিডিয়েট, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে কত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছে ওনাদের জন্য মালয়েশিয়া এটা উন্মুক্ত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি, আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধেও কাজ করবে সরকার। আগামী 1 মাসের ভেতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। এতদিন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের জন্য বিগত সরকারকে দায়ী করেন মাহাদি আমিন। অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময় নানা অনিয়মের জন্যই বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছিল কুয়ালালামপুর। 5000 বাংলাদেশির আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত 13 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে তোলা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে প্রসিকিউশন জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগপত্র দেয়া হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করে আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না। তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। তার ভাই আব্দুল কাদের সিদ্দিকীর দাবি, লতিফ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন না। এমনকি